আমাদের প্রেমটা শুরু হয় যখন আমি দশম শ্রেণীতে পড়ি আর সে পড়ে কলেজে। ছোটবেলায় প্রেম যাকে বলে, প্রেমটা আমাদের বাঁধিয়ে রাখার ন্যায় ছিল। অতঃপর অনেক কষ্ট করে আমি তাকে আমার স্বামী হিসেবে পেয়েছিলাম। সেই কষ্টের কথা ভাবলে আমার চোখ উপচে জল করায়। শুরু থেকে বলি তাহলে। সেদিন ছিল শনিবার। স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে মহসিন। বারবার ইতি উনি উকি কি করছে, যেন কাউকে খুঁজছে সে। সদা জানালার পাশে বসে আমি সেই দিনও ক্লাসের জানালার পাশে বসলাম। হয়তো আমি অবচেতন মনে চাচ্ছিলাম সে আমায় খুঁজে বের করুক। ক্লাসে ইতিহাস পড়াচ্ছেন জবরুল স্যার, সেদিকে আমার বিন্দু মাত্র মন নেই। আমার চোখ যে ওই ভয়ঙ্কর কিশোর ছেলেটার পানে আটকে। হঠাৎ মহসিনের চোখ আমার দিকে এসে থেমে গেল। হকচকিয়ে গেলাম আমি। লুকিয়ে তাকে দেখেছি। ইস, ভাবতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি চট করে আমার মুখ খাতা দিয়ে আড়াল করে দিলাম আর চোখে খাতা সরিয়ে একবার দেখেও নিলাম তাকে। সে আমার দিকে চেয়ে আছে, ঠোঁট টেনে মৃদু হাসছে। লজ্জায় আমি সেই যে খাতা দিয়ে মুখ আড়াল করলাম আর তাকাবার জোরে রইল না। সে আমায় দেখে নিয়েছে। ইস, ধরনী দ্বিধা হও। আমি মাটির ফাঁকে লজ্জিত মুখ নিয়ে ডুবে মরি। ক্লাস শেষ হয়েছে সময় ধরে। সে হয়তো চলে গেছে। আমি খাতা সরালাম। না, সে নেই। ছোট মনটা আমার খসখস করে উঠল। সে চলে গেছে আমায় না দেখে। মন খারাপ ক্রমশ বৃদ্ধি পেল। সদ্য ভালোবাসার নদীতে পা ভেজানো আমি এই মন খারাপের ধকল সহ্য করতে পারলাম না। চোখের কোণ ছলছল করে উঠল। ঝটপট তারা দেখিয়ে খাতাপত্র ব্যাগে পুরে দৌড় ক্লাস থেকে বেরিয়ে এলাম। গেটের ফাঁক দিয়ে তাকে অহনিশ খুঁজে চললাম। না, সে সত্যিই নেই। দারোয়ান কাকা হঠাৎই ডাকলেন আমায়। চুলে বেনুনি হেলিয়ে দুলিয়ে আমি এগুলাম তার দিকে। দারোয়ান কাকা বললেন, মৌরি, তোমার চাচাতো ভাই এসেছিল তোমার খোঁজে। কে এসেছিল? আমার বিস্ময়ী প্রশ্ন। দারোয়ান কাকা আবার বললেন, ওই যে চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে মহসিন, বলল তোমার দূর সম্পর্কের চাচাতো ভাই। আমি শিউরে উঠলাম। অস্থির চিত্রে জিজ্ঞাসা করলাম, কেন এসেছেন? আমাকে জিজ্ঞেস করলো তোমার ছুটি কয়টায়। আমি বললাম 2টায়। শেষ শুনে চুপচাপ চলে গেল। আর কিছু বলেছেন? না, আর কিছু বলেনি। আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। বললাম, আচ্ছা কাকা, আমি বাড়ি যাচ্ছি। গেট ছেড়ে বেরিয়ে এলাম আমি। বেহায়া চোখ ছুতে চাচ্ছে তাকে, অবলোকন করতে চাইছে তার চোখের ভেতর। আমি ব্যাগ খামসে ধরে বাড়ির পথে পা চালিয়ে গেলাম। তীক্ষ্ণ চোখে তাকে খুঁজে চলার পরেও যখন তাকে পেলাম না, আমার ছোট মনটা ভেঙে খান খান হয়ে পড়ল। এই কেঁদে ফেলবো যেন। ভালোবাসার যন্ত্রণা যে আমার সঙ্গে করে বহু দূর নিয়ে যাবে, সেদিনটা বুঝতে পারিনি। বুঝতে পারলেও ভয়ের সেই পথে হয়তো কখনো পা বাড়াতাম না। আমাদের বাড়ি যাবার পথে চেয়ারম্যান বাড়ির 5 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বিশাল মুদি দোকান চোখে পড়ে। সেই দোকানে সদস্যে এবং তার বন্ধু বান্ধব বসে থাকে। দোকানে এটা সেটা খায়। আমি সে পথ দিয়ে চললে চেয়ে থাকে আমার পানে। প্রথম ভয়ে পা আটকে যেত আমার, আটকে উঠত গায়ের পশম। তবে এখন কেন যেন তার হয় না। তাকে দেখলে আগে যেমন ভয়ে শিউরে উঠতাম, এখন তেমনই লজ্জায় কেঁপে উঠি। সময় বদলেছে, আমার কেঁপে ওঠার ধরন বদলেছে। আগে কাঁপতাম ভয়ে, আর এখন লজ্জায়। আমি চমকালাম। এই তো দোকানে এসে বসে আছে বন্ধুদের সাথে প্রাণ খুলে হাসতে। কলেজে যায় না নাকি? প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে এখানে থম ধরে বসে থাকে। আমি এদিক দিয়ে গেলে আমাকে দেখে। এই কেমন অত্যাচার! আমি ব্যাগ খামসে ধরে পা চালালাম। ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গেছে। সে পথ আটকে দাঁড়িয়েছে আমার। আমি এবার ভয়ঙ্কর কাঁপতে লাগলাম। পূর্বে এমন অভিজ্ঞতা হয়নি আমার। কোনো ছেলে আমাকে এমন তীব্রভাবে আমার মন ছুঁতে পারেনি। সেই প্রথম সাহস করেছে। সে আমাকে দেখে মৃদু হাসলো, বলল, বাড়ি যাচ্ছ? আমি মৃদু মাথা দুলালাম। সে বলল, একটা চিঠি আছে, দিলে নেবে? কেন যেন মানা করতে পারলাম না। ছোট্ট কণ্ঠে বললাম, সে হাসলো। আমার মন সে হাসিতে জখম হয়ে গেল। চেয়ারম্যান বাড়ির সকল ছেলেরা সুন্দর। একবার তাদের বাড়িতে লুকিয়ে গিয়েছিলাম আমি। তার বাবা মাকে দেখলাম, তিনি জোহরের নামাজ পড়ছেন। সে কি সুন্দর দেখতে! আমি আশ্চর্য হয়ে গেলাম। বয়স হয়েছে 30, অথচ এখনো যেন যৌবনা রূপতী। তিনি সালাম ফিরিয়ে আমাকে দেখার আগেই চলে এসেছে না। আমি, সেও সুন্দর আর ভীষণ লম্বা।
তাকে দেখার জন্য আমাকে মাথা উঁচু করতে হয়। কলেজে পড়ে অথচ এই বয়সেও কেমন নজর করা, স্টাইল করে সবসময় পাটসাট করে থাকে। আমি আর চোখে তার দিকে চাইলাম। সে পকেট থেকে একটা চিঠি আমার দিকে এগিয়ে দিল, বলল, বারে গিয়ে পড়বে কেমন? আর যদি রাজি থাকো আমার নাম্বার দেওয়া আছে, ফোন করবে। আমি আজ সারা রাত অপেক্ষা করব তোমার ফোনের জন্য। নাম্বার দিয়েছে? হায় হায়, এত দূর এগিয়ে গিয়েছে সে। আমি হাত বাড়াতে চাইলাম, কিন্তু আমার হাত অত্যাধিক কাঁপছে। হয়তো ভয়ে, তাকে ভয় পাচ্ছি আমি। এ কেমন মনের খেলা! একবার ভয় একবার লজ্জা, বিধাতা রক্ষা করো। সে আমাকে নিশ্চুপ থাকতে দেখে নিজেই ব্যাগের চিঠিটা পুড়ে দিল। আমি আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালাম না, দৌড়ে পালিয়ে এলাম। আসার পথে শুনতে পেলাম তার প্রাণ জখম করা সেই সুন্দর হাসি। ইস, আমার দিল এত কাঁপছে কেন? রাতে সবার খাবার খাওয়া শেষ হলে আমি রান্নাঘরে গুছিয়ে আমার রুমে এলাম। আমার ছোট বোন উর্মি ততক্ষণে শুয়ে পড়েছে, ঘুমে কাহিল। আমি বাতি নেভালাম, বাড়ির বাইরে আলো চালানো। আমি জানালার কাছে বসে চিঠি খুললাম। তার লেখা, তার হাতের লেখা। ইস, আমার কেমন যেন পেটে মোচড় দিচ্ছে। আমি চিঠি পড়লাম। লেখা ছিল, মৌরি, তোমাকে আমি খুব পছন্দ করি। স্কুলে যাওয়ার পথে তোমাকে দেখার জন্য আমি দোকানের সামনে বসে থাকতাম। তুমি কি আমায় পছন্দ করো? আমাকে জানাবে। আমি বড্ড চিন্তায় আছি। যদি পছন্দ করে থাকো তাহলে নিচের নম্বরে কল করবে। এটা আমার নাম্বার। আমি লুকিয়ে সিম আর ফোন কিনেছি। নাম্বার 017। চিঠির লেখা এতটুকুই, তবুও কি প্রেম প্রেম গন্ধ চিঠিতে। আমি চিঠিটা নাকের কাছে এনে গন্ধ শুকলাম। আমার বোধ হলো আমি হারিয়ে যাচ্ছি। তার গায়ের গন্ধ পাচ্ছি যেন চিঠিতে। আমি কি করব? ভাই জানলে মেরে ফেলবে আমাকে। প্রেম আর ছেলে ভাই দু চোখে দেখতে পারে না। বাড়ির বড় মেয়ে প্রেম করছে শুনলে ভাই পিটিয়ে ফ্যানফ্যানা করে ফেলবে। কি করব? তাকে কি কল করব? আমি পড়ে গেলাম মহা চিন্তায়। চিন্তায় সে রাতে আর ঘুম হলো না। সারা রাত একবারও ফোন করলাম না তাকে। সে অপেক্ষা করছে। ভাবলে খারাপ লাগছে, কিন্তু সিদ্ধান্তহীনতা নিয়ে তাকে ফোন করলে আরো কষ্ট দেওয়া হবে তাকে। ফজরের আজানের একটু আগে আমার কি যে হলো, আমি সিদ্ধান্ত নিলাম, না, আমি তাকে ফোন করব। যা হওয়ার হয়ে যাক। কপালে থাকলে মায়ের খাবো। কি হবে একটু মায়ের খেলে? কিচ্ছু হয় না, সহ্য হয়ে যাবে। এবার আরেক সমস্যা শুরু হলো। এখন আমি ফোন কোথায় পাবো? আমার কাছে ফোন নেই। বাড়িতে একমাত্র আব্বার কাছে ফোন আছে। আমি পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে এলাম। আব্বার রুমে এসে দেখলাম তিনি ঘুমাচ্ছেন, তার বালিশের পাশে ফোন রাখা। আমি আস্তে করে ফোন হাতে নিয়ে আবার বেরিয়ে গেলাম সেই রুম থেকে। নিজের রুমে এসে উর্মিকে দেখলাম, না, ও ঘুমাচ্ছে। এখন শত ডাকলেও উঠবে বলে মনে হচ্ছে না। আমি তার নাম্বার মুখস্থ করলাম। নিমেষেই তার নাম্বার মুখস্থ করে ফেললাম। আমি ঠোঁট কামড়ে কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নিলাম। তারপর তাকে কল করলাম আমি। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি উত্তেজনায় জ্ঞান হারাবো। তার সাথে প্রথম কথা কেমন হবে ভাবলে আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাচ্ছে। বুকে অসম্ভব সাহস এবং উদ্যম সঞ্চয় করে আমি তাকে কল করলাম। বুকের কাঁপুনি অসহ্য ঠেকছে। উতাল পাতাল প্রেমের ঢেউয়ে ভেসে যাচ্ছে আমার মনের সবকিছু। কেমন যেন অস্থির লাগছে। বোধ হচ্ছে উত্তেজনায় জ্ঞান হারাচ্ছি। আমি কল করার সঙ্গে সঙ্গে এসে ধরে ফেললো। মৃদুস্বরে হেসে বলল, আমি জানতাম তুমি কল করবে, কিন্তু এত দ্রুত করবে বুঝিনি। আমি বুঝতে পারলাম সে ব্যঙ্গ করছে। আমি ঠোঁট কামড়ে বসে থাকলাম ঠাই, নিশ্চুপ, কথা বলছি না। কণ্ঠনালী ডেবে গেছে বোধ হয়। সে কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, ঘুমাওনি? আমি এবারেও কথা বলতে পারলাম না। ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছি। নিঃশ্বাস নিতে নিতে বোধ হচ্ছে পাগল হয়ে যাব। সে আবারও বলল, কথা বলছো না কেন? আমি চুপ। সে আবার বলল, তুমি কি বাধ্য হয়ে অনিচ্ছা নিয়ে কল করেছো? এতক্ষণ কথা বলতে না পারায় আমি তাৎক্ষণিক বললাম না। সে হেসে ফেলল, বলল, তাহলে কথা বলছো না কেন? আসলে আমি খুব নার্ভাস। প্রথমবার কোনো ছেলের সাথে কথা বলছি। এটাই প্রথম আর শেষ ছেলে হবে তোমার। তার গভীর কথা। ইস, এত সুন্দর কথা শুনে ডুবে যাচ্ছি। সে বলল, ঘুমাওনি সারা রাত? কথা বলে বেশ সহজ হয়ে এসেছি। ততক্ষণে মৃদু কণ্ঠে বললাম, না। কেন?
সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কিসের সিদ্ধান্তহীনতা? কল করব কি না। তা এখন কি ভেবে কল করলে? আমি লজ্জা পেলাম, বললাম জানি না। জানো না? না। কি জানো তাহলে? কিছুই না। সে হেসে ফেললো। আমি ফোনের ওপাশে মুগ্ধ হয়ে তার হাসির শব্দ শুনে গেলাম। ঘুমে পাগল হওয়া চোখ দুখানা দুবার পলক ঝাপটালো। ঘুমেরা বন্য ঘোড়ার ন্যায় কেমন ছুটে পালালো। সে রাত কেটে গেল প্রেমের ঘুড়ি উড়াতে উড়াতে। তারপরে সময়টা বেশ ছিল। দুজনের প্রেম একদম মাখো মাখো। তাকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না। সে আমি ছাড়া কেমন পাগল হয়ে যায়। প্রতি রাতে ফোনে কথা হতো আমাদের। আব্বার বালিশের পাশ থেকে ফোন চুরি করা আমার প্রায় অভ্যাস হয়ে গেছিল। একদিন আব্বা সেটা কেমন করে যেন বুঝে গেলেন। তারপর থেকে তার ফোনে আর বালিশের পাশে রাখেন না, কোথাও যেন লুকিয়ে রাখেন। আমি আর রাতে কথা বলতে পারি না তার সাথে। সে অপেক্ষা করে প্রতি রাত। ভাবলেই কান্না আসে আমার। কিছুরই করার থাকে না। ভাই হয়তো কিছু আন্দাজ করতে পেরেছেন। তারপর থেকে স্কুলে দিয়ে আসা নিয়ে যাওয়া সব ভাইই করেন। তার সাথে যে দেখা করব সে উপায় নেই। আমি দিশাহারা হয়ে পড়লাম। সে ছাড়া চোখে অন্ধকার দেখতে লাগলাম। বড় হয়েছি বিধায় মা ছাড়া বাড়ির বাহিরেও যেতে পারি না। অথচ তার বাড়ি আর আমার বাড়ি হাঁটা দূরত্ব 5 মিনিট। কিন্তু আমি যেতে পারি না তাকে দেখতে। সে কি ভয়ঙ্কর দিন যাপন করছিল। মনে মনে বড্ড ভেঙে পড়লাম। প্রায় 1 মাস কেটে যায়। তার সাথে যোগাযোগ ছিন্ন আমার। 1 মাস পরে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছি। পরীক্ষায় মন বসে না। বারবার জানালার বাইরে তাকে দেখার জন্য উৎপেতে থাকি। সে আসে না। আমার আর তাকে দেখা হয় না। তৃষ্ণার্ত কাকের ন্যায় আমি তার পথ চেয়ে থাকি। অথচ সেই দিন সে এলো। পরীক্ষার সময় আমি তাকে দেখলাম জানালার বাইরে সে পায়চারি করছে। হয়তো আমাকে দেখবে বলে অপেক্ষা করছে। আমি তাকে দেখে অস্থির হয়ে গেলাম। 2 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় দিয়ে শেষ করলাম। দ্রুত ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম হল ছেড়ে। ভাই আসেনি এখনো। আমি সব রাস্তা পরিষ্কার দেখে দৌড়ে তার দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে সে মাথা কাত করে অপলক আমাকে পরখ করলো। আমার চোখে জল। সে বলল, অনেক দিন পর তোমাকে দেখলাম, কোথায় ছিলে? আমি কেঁদে উঠলাম। সে আমার কান্না দেখে অস্থির হলো ভীষণ। আমার দিকে দ্রুত এগিয়ে এসে বলল, এই মৌরি, কেঁদো না, বাইকে ওঠো, নদীর পাড়ে গিয়ে শুনবো সবকিছু। দ্রুত ওঠো, আর কেউ দেখে নেবে। আমি কাঁদতে কাঁদতে তার বাইকের পেছনে উঠে বসলাম। সে বাইক নিয়ে শো করে স্কুলের সামনে থেকে চলে গেল। সারা রাস্তা বাইকের লুকিং গ্লাসের দিকে চেয়ে তাকে দেখলাম। আমি কেটে কেটে চোখ লাল করে ফেললাম। সেও বড্ড উসকুস আমায় নিয়ে নদীর পাড়ে এলো। বাইক থেকে নেমে বলল, ব্যাগ দিয়ে দাও আমার কাছে। আমি আমার কাঁধের স্কুল ব্যাগ তাকে দিলাম। সে বাইকের হাতলে ব্যাগ রেখে দিল। আমাদের দেখে তার একজন বন্ধু এগিয়ে এলো। সে বন্ধুকে বলল, কামাল, পাহারা দিস, মৌরের কোনো আত্মীয় এলে ইশারা করবি। কামাল কেমন করে যেন আমাকে দেখলো। মহসিনের দিকে চেয়ে বলল, আচ্ছা তোরা যা। সে আমাকে নিয়ে একটা গাছের নিচে বসলো। আমার দিকে চেয়ে বলল, এখন বলো কি হয়েছিল? আমি একে একে সব কথা তাকে খুলে বললাম। তাকে চিন্তিত দেখলাম। নিচের দিকে কিছুক্ষণ চেয়ে আমাকে বলল, রাতে কথা বলার জন্য একটা ফোন দরকার। আমার কাছে জমানো কিছু টাকা আছে, সেটা দিয়ে তোমায় কাল ফোন কিনে দেব। না না, ফোন কিনে দিলে ঘরে বিপদ হবে। লুকিয়ে রাখবে? কোথায় লুকাবো? আম্মা দেখে ফেলবে। বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখলে আমাকে আর আস্ত রাখবে না। মহসিন চিন্তায় পড়ে গেল। আমি তার কাঁধে হাত রাখলাম। বললাম, চিন্তা করবেন না, আমাদের কপালে যা আছে তাই হবে। সে অস্থির হলো। বলল, তাই বলে তোমার সাথে একবারও যোগাযোগ রাখবো না? তোমার ভাই সবসময় পাহারা দেয় তোমাকে। দেখা করার উপায় নেই, কথা বলার উপায় নেই, কি করব? আমিও চিন্তিত হলাম। চিন্তা করতে করতে মাথা ফেটে যাচ্ছে, অথচ সমাধান বের হচ্ছে না। আমি হাল ছেড়ে বললাম, যা হবার হবে। এখন আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। একবার ধরা পড়ে গেলে সূর্য বিয়ে দিয়ে দেবে আমায়। বিয়ে করলে আমাকে করবে। আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। আপনি সবে কলেজে পড়েন। আপনার অনেক বড় ভাই বিয়ে করেনি। ওদের বিয়ে না দিয়ে কে আপনাকে বিয়ে করাবে? খাওয়া দাওয়া বন্ধ করে দেব।
এসব করে কিছুই হবে না, শুধু শুধু শরীর খারাপ করবে। তার থেকে বরং আমাদের ব্যাপারটা এভাবেই চলুক। কপালে যেদিন কথা বলা থাকবে কথা বলবো, যেদিন দেখা করার থাকবে দেখা করব। এর বেশি কিছু করলে আমাদের দুজনেরই বিপদ। মহসিন হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছে। সেদিনের মতো আমরা উঠে গেলাম। মহসিন বাইকে করে আমাকে স্কুলের সামনে দিয়ে গেল। আমি কিছুক্ষণ অপেক্ষা করে ভাইয়ের সাথে বাড়ি চলে এলাম। তারপরের দিন ভাই কেমন উগ্র হয়ে আমার ঘরে এলেন। আমি পড়ছিলাম তখন। ভাই এসে আমার গালে চপাট করে থাপ্পড় বসিয়ে দিলেন। আমি হতভম্ব হয়ে গেলাম। গালে হাত দিয়ে অবাক চোখে ভাইকে দেখলাম। আম্মা, উর্মি, বাড়ির কাজের লোক সবাই আমার কক্ষে জড়ো হয়ে গেল। ভাই রেগে আছেন, রাগে তার গা কাঁপছে। তিনি আমাকে আরও একটা থাপ্পড় দিলেন। আমি মাটিতে ছিটকে পড়লাম। এতক্ষণের কান্না চেপে রাখলেও এখন চোখ উপচে জল পড়ছে। আমি চিৎকার করে বললাম, আমাকে মারছো কেন তুমি? কি করেছি আমি? ভাই আবারও আমাকে মারার জন্য এগিয়ে আসতে চাইলেন। মা উর্মি আটকে দিল তাকে। ভাই চিৎকার করে বললেন, চেয়ারম্যান বাড়ির মহসিনের সাথে তোর কিসের সম্পর্ক? আরে তোরে আর ওই ছেলে রে নদীর পাড়ে দেখছে একজন। আমার বাড়ির সম্মান নষ্ট করার আগে বুক কাঁপলো না? শয়তানের বাচ্চা। আম্মা ঠোঁট হা করে আমার দিকে তাকালেন। উর্মিও অবাক হয়েছে। আম্মা ভাইকে বললেন, এসব সত্যি কথা তোকে কে বললো? আমার মেয়ে এমন করবে না। তোমার মেয়ে? ওই তোমার মেয়ে হওয়ার যোগ্য না। হারামখোর একটা, নষ্টামি করে বাইরে। আজ আব্বা আসুক বাড়ি, ওর খবর করতেছি আমি। ভাইয়ের আগে গসরাতে চলে গেলেন সেখান থেকে। আম্মাও আমারে কয়েক দফা মেরে ক্লান্ত হয়ে সেখান থেকে চলে গেল। আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেলাম। চোখ লাল মরিচের ন্যায় জ্বলতে লাগলো। এমন দুঃখ আল্লাহ আমার কপালে রেখেছেন। কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়লাম আমি। চোখে জলে চেহারা মাখামাখি। উর্মি আমাকে কষ্ট পেতে দেখে তারও চোখ ছলছল করে উঠল। এসে আমার পাশে বসলো, বলল, আপা, তুমি সত্যি মহসিন ভাইয়ের সাথে প্রেম করো? আমি কি বলবো, কি উত্তর দেব? ছোট বোনকে প্রেমের কথা বলতে লজ্জা লাগছে। আমি শুধু মৃত মাথা দুলালাম। উর্মি বলল, আপা আজকে তোমাকে মেরে ফেলবে আপা, আমার খুব ভয় লাগছে। মেরে ফেলুক, মেরে টুকরো টুকরো করে দিক, তবু আমি তারে ছাড়বো না। হাত ধরেছি ছেড়ে দেওয়ার জন্য না। আমি ভীষণ তেজদীপ্ত গলায় চেঁচিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে উর্মি ভয়ে সিঁড়িয়ে গেল। আমার পাশের ঘর থেকে ঝাড়ু হাতে আমার দিকে তেড়ে আসলেন। আমার পিঠে শক্ত এক ঝাড়ু আঘাত পড়লে আমি আর্তনাদ করে উঠি। পিঠে চামড়া উঠে গেছে বোধ হয়। এবার সশব্দে কেঁদে ফেলি। প্রেম যদি এত কষ্টের হয় তাহলে আমি কেন এই কষ্টে চড়ালাম? আফসোস হচ্ছে এখন। আম্মা আরও কটু কথা শোনালেন, যা মুখের বলার মতো সভ্য না। যে আম্মা আমাকে মুখে তুলে ভাত খাইয়ে দিতেন, যে আম্মা আমার এক ফোঁটা চোখে জলে গলে যেতেন, মোমেন নাই। সে আম্মা আজকে আমাকে মানসিক ও শারীরিকভাবে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিচ্ছেন। মহসিনের সাথে কথা বলার এই মুহূর্তে খুব প্রয়োজন। আমি আর এসব সহ্য করতে পারছি না। একটা বিহিত করতে হবে এবার। আমি অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম। সম্পূর্ণ গা ব্যথায় বিষে যাচ্ছে, নড়তে পারছি না একদম। উর্মি এসে আমাকে ধরলো। আমার গা গরম দেখে কান্না জড়ানো কণ্ঠে বলল, আপা তোমার জ্বর উঠছে? উঠুক, গা পুড়ে যাক, আল্লাহর কাছে চলে গেলে শান্তি হবে আমার। উর্মি এই যেন কেঁদে ফেলবে। আমার উর্মির কান্না শোনার মতো সাহস নেই। উর্মি আমাকে ধরে বিছানায় বসালাম। আমি বালিশে হেলান দিয়ে বললাম, আব্বার ফোন কোথায় থাকে জানিস? উর্মি আটকে উঠল, বলল, তুমি কি আবার মহসিন ভাইয়ের সাথে কথা বলবে? আমি নিভু কণ্ঠে বললাম, আল্লাহ, আপা তুমি পাগল হয়ে গেছো। এত মায়ের খেয়েও শিক্ষা হয়নি? আমি এবার কঠিন হলাম। বিষ চোখে উর্মির দিকে চেয়ে বললাম, তুই এনে দিবি কিনা বল। উর্মি হতাশ চোখে আমাকে দেখলো খানিক। আপা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, ভাবছে এখন উর্মি কিংবা মায়ের কোনোভাবেই আমাকে আটকে রাখতে পারবে না। বুঝে যায় উর্মি। ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে উর্মি আব্বার ঘরের দিকে যায়। ড্রয়ারের কর্নার থেকে ফোন এনে আমাকে দেয়। আমি মহসিনের নাম্বার ডায়াল করতে করতে উর্মিকে বললাম, দরজা লাগা। আম্মা জানলে তোমার সাথে সাথে আমারেও মারবে। তুই চলে যা, দরজা আমি লাগাচ্ছি। উর্মি চলে গেল না। দরজার সিটকিনে আটকে দিয়ে আমার পাশে বসলো। আমার সারা গায়ে মারের দাগ। উর্মি সেসব হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। হঠাৎই হাতের উপরে পানের উপস্থিতি বুঝতে পারলাম। উর্মি কাঁদছে। আমার উর্মিকে খুব জোরে জোরে ধরতে ইচ্ছে করলো, তবে ধরলাম না। গায়ে গতরে যে আমার সেই শক্তিও নেই। মহসিন কল ধরলো। হ্যালো মৌরি, কেমন আছো? আমি ভাবিনি এই বিকেলবেলা তুমি কল করবে। কিছু কি হয়েছে?
আর তুমি তোপি স্টোর্স কোথায় পেলে? আমি আর চোখের জল আটকে রাখতে পারলাম না। তার আহ্লাদি কথা শুনে ফুপিয়ে কেঁদে ফেললাম। সে হন্তদন্ত হয়ে গেল, দ্রুত বলল, এই তুমি কাঁদছো? কি হয়েছে মৌরি? বাড়িতে সমস্যা হয়েছে? ওরা আমায় খুব বেড়েছে, আমার সারা গায়ে ব্যথা, আমি আর এসব নিতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে। সে চুপ হয়ে গেল। আমি জানি সে এখন রাগে ফুঁসছে, হয়তো পরিকল্পনা করছে আমার বাড়িতে হামলা করার। তার রাগ সম্বন্ধে এই এলাকার সবাই জানে। অযথা রাগ করে কাউকে পেটানোর রেকর্ড আছে তার। আমি শুধরে দিলাম, আপনি আমার বাড়ির লোকদের কিছু বলবেন না। সে ক্ষেপে গিয়ে বলল, ওরা তোমার নিজেদের লোক, এইটুকু মেয়েকে কেউ এমনভাবে বাড়ে? তুমি কোথায়? আমি আসছি এখনই, পালাবো আমরা। এই না, এমন কিছুই করবেন না আপনি। আমি আপনার বাড়ির সম্মান নষ্ট করব না, এটাই হয়তো আপনার সাথে আমার শেষ কথা। আজ একটা কথা বলবো, আমার এই মার খাবার পেছনে আপনার বন্ধু কামালের হাত আছে। ও ভাইয়াকে আপনার সব কথা বলেছে। মা ঘরের বাইরে ভাইয়ের সাথে এই নিয়ে কথা বলেছে শুনেছি। আপনাকে একটা উপদেশ দেব, ভালো বন্ধুদের সাথে মিশবেন। এমন না হয় আপনার বন্ধুদের জন্যই আপনি ডুবে গেলেন। ভালো থাকবেন, বাড়ির সকলের কথা শুনবেন, আর মারামারি করবেন না। আমি নিচে থেকে কথা না বলা অবধি এসে কথা বাড়াবেন না, দোহাই আপনার, রাখছি। মহসিন হতভম্ব হয়ে গেল, বলল, এই পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এসব কি বলছো? সব ঠিক হয়ে যাবে। এখনই হার মেনে সব শেষ করে দেওয়া কি কোনো মানে হয়? এই মৌরি কথা বলো। আমি আর শুনতে পারলাম না তার কথা, কল কেটে ফেললাম। উর্মির হাতে ফোন দিয়ে বললাম, যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় ফোন রেখে আয়, কেউ যেন বুঝতে না পারে। উর্মি এখনো বিস্ময় চোখে আমার দিকে চেয়ে আছে। আমি ঠোঁট কামড়ে ধরে দাঁত দিয়ে নখ কাটছি। কান্না চেপে রাখার ফলে গাল দুটো ফুলে উঠছে, চোখ লাল হয়ে যাচ্ছে। উর্মি ফোন রেখে এসে আমার পাশে বসলো, বলল, আপা তুমি কি মহসিন ভাইকে ছেড়ে দিলে? না, সময় আসুক, আমি ওনাকেই বিয়ে করব, কিন্তু এখন আমাদের দূরে থাকতে হবে। এটা আমারও মঙ্গল, তারও মঙ্গল। আব্বার পায়ে ধরে আমি সেদিন কথা দিয়েছিলাম, আমি মহসিনের সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না, তাকে ভুলে যাব। আব্বা সেদিন কি যে খুশি হয়েছিলেন, আমাকে বুকে জড়িয়ে রেখেছেন অনেকক্ষণ। বাড়ির সবাই সম্মানের কথা ভাবলো, আমার কথা ভাবার কারোর সময় নেই। আমার বুকে বয়ে চলল তুফানের কথা, কেউ বুঝলো না। এই দুঃখ বয়ে বেড়ালাম 10 বছর। তার সাথে আমার যোগাযোগ নেই। সে প্রথম এসে আমার সাথে কথা বলার চেষ্টা করতো, আমি করতাম না। শুধু একবার বলেছে, আপনি বড় হলে বাড়িতে বিয়ের প্রস্তাব দেবেন। বউ হয়ে যেদিন যাবো আপনার বাড়িতে সেদিনই আপনার সাথে কথা হবে, তার আগে নয়। সে রেগে মেগে অস্থির। আমার এমন অবুঝ আচরণ সে নিতে পারলো না। তারপর রাগে আর আমার সাথে কথাই বললো না। অনার্স শেষ করে আপাতত ঘরে বসে আছি। ইতিমধ্যে অনেক বিয়ের প্রস্তাব এসেছে, ভালো ভালো ঘর আমাকে তাদের ঘরের ঘরণী করতে চায়। মা বেশ গর্ব করে এই প্রস্তাবগুলো আমার সামনে তোলেন, অথচ আমি এক বাক্যে মানা করে দিই। বড় হয়েছি, ছোটোখাটো জব করি। আব্বা মারা যাওয়ায় ভাই আর আমি মিলে সংসার চালাই। হয়তো রোজগার করি বলে মা আমায় কিছু বলে না। কেটে যায় কয়েকদিন, আগে চেয়ে আমি আরও বেশি চুপচাপ হয়ে যাই। তার জন্য অপেক্ষা করেছি এত বছর যাবৎ, অথচ এখন তার কোনো খোঁজ নেই। শুনেছি ঢাকা আছে, বড়লোক হয়েছে। উর্মির ফেসবুকে তার ছবি দেখলাম, আগের চেয়ে আরও সুন্দর হয়েছে। জিম শেখাই ঢাকায়, বডি যেন ফুলে ফেপে ঢোল। এই ফেটে যাবে ভাব। এমন প্রতিদিন জিম করলে নিশ্চয়ই জয়েন্ট ছিঁড়ে যাবে, অথচ তাকে এসব কে বোঝায়? বাড়ির লোকদের কথাই নাকি ঠিকঠাক শোনে না। আজ তো বেপরোয়া হয়েছে, সবাই ভাবছে এবার বিয়ে করাবে। আমি তিথের কাকের ন্যায় তার পথে বসে আছি, সে কবে আসবে। একদিন ঘুমোতে যাওয়ার আগে ভাইয়ের ঘরে আমাকে নিয়ে কথা শুনতে পেলাম। এতদিন পরে মহসিন নামটা শুনে আমার বুক কেঁপে উঠল। তার নাম এত বছর পর আবার উঠছে কেন? আমি বুকে হাত চেপে ভাইয়ের ঘরের দরজার আড়ালে লুকালাম। আম্মাকে কথা বলতে শুনলাম, চেয়ারম্যান বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। মহসিনের জন্য ওরা মৌরিরা চাইছে। যাক, চাইলেই আমাদের মেয়ে আমরা দিয়ে দেব। তোর আর তোর বাপের এই রাগের জন্যে মৌরি মহসিনের সাথে যোগাযোগ রাখেনি। এখন ওরা দুজন আলাদা, কিন্তু মৌরি আলাদা থাকলেও কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না। মহসিনকে বিয়ে করলে ক্ষতি কি? গ্রামে তাদের মান সম্মান বেশ ভালো, সবাই চেনে তাদের। ওদের বাড়ির ছেলে আমাদের বাড়ির মান সম্মান ডুবিয়েছে। আম্মা, মৌরিকে ফাঁসিয়েছে ওই পোলা। চুপ থাক। মৌরি আমাদের দিকে চেয়ে ওই ছেলেকে ভুলে গেছে। এখন ওই বাড়ির লোকেরা নিজে মৌরিকে চাইছে। তোর এসব মান সম্মান দিয়ে মৌরির জীবন নষ্ট হয়ে যাবে।
আমি এতদিনে বুঝে গেছি মৌরি ওই ছেলে ছাড়া কাউকে বিয়ে করবে না। পাগল হয়ে গেছে এই মেয়ে। শোন, ভালোই ভালোই ওদের বিয়ে দিয়ে দে, না হলে পরে পস্তাতে হবে। যখন বাড়িতে অবিবাহিত বোন তোর ঘরে লটকে থাকবে তখন বুঝবি। সময় থাকতে আমার কথার দাম দে, বুঝছস? আমি বিছানা থেকে উঠে গেলাম। আমি দরজার আড়াল থেকে সরে নিজের ঘরে চলে এলাম। আমার আর ওনার বিয়ের কথা চলছে, খুশিতে আমার চোখে পানি চলে এলো। এই বুঝে কেঁদে ফেললাম। রাতে খাবার পর উর্মি এলো, এসে আমার দিকে শাড়ি এগিয়ে দিয়ে বলল, আম্মা দিয়েছে, কাল তোমারে দেখতে আসবে। জানো কে আসবে? আমি খুশিতে উর্মিকে জড়িয়ে ধরলাম, বললাম, আমি তাকে পেয়ে যাচ্ছিল উর্মি, এত খুশি কোথায় রাখবো? উর্মি, আমার উড়ে যেতে ইচ্ছে করছে। উর্মি হেসে ফেললো। আমাকে উত্তেজনা আর বাদ মানছে না। প্রায় 10 বছর পর আমি এভাবে প্রাণ খুলে হাসলাম। আম্মা আমাকে নিয়ে এত ভাবেন, ভাবলে শরীর বেশ শীতল স্রোত বয়ে গেল। অতঃপর আমাদের বিয়ে হয়ে গেল। ভাইকে দেখলাম বেশ হাসি খুশি। মহসিনের বাড়ির লোকদের বেশ খাতির দাতির করছে। মহসিন আমাকে নিয়ে ফটোগ্রাফারের সামনে এটা সেটা করে ছবি তুলছেন। আমি তাকে চোখ ভরে দেখলাম। আগের চেয়ে গায়ে গতরে বেশ পরিবর্তন এসেছে। আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছেন। প্রতিদিন ওয়ার্ক আউট করা দেহ বেশ চোখে লাগছে। আমি তার দিকে সম্মোহনের ন্যায় চেয়ে আছি। কামালকে দেখলাম না কোথাও। হয়তো সেদিনের পর তার সাথে সকল যোগাযোগ ছিন্ন করেছে মহসিন। আমার চোখে জল, অথচ আমি দেখলাম এই জল সুখের জল। ভালোবাসার মানুষকে শত চেষ্টা করে নিজের করে পাওয়ার জয়। আমি যুদ্ধ করে পেয়েছি ভালোবাসার মানুষের জন্য। আমি সকল বাধা পেরোতে রাজি ছিলাম। মহসিন আমার ছোট থেকে ছোট বিষয় ভীষণ খেয়াল করেন। আমার হাত পোড়ানোর অভ্যাস। মহসিন আমাকে হাতে খুব যত্ন করে মলম লাগিয়ে দিত। আমাদের দুজনের অ্যানিভার্সারি ছিল আজ। মহসিনের কাছ থেকে প্রথম উপহার পেয়েছিলাম। বিয়ের দিন মহারানা পেয়েছিলাম। তবে বিয়ের পরের দিন নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম দুইজন। মহসিন নদী থেকে একটা পদ্মফুল আমায় এনে দিয়েছিল। পদ্মফুলই তার দেওয়া প্রথম উপহার ছিল।